এই স্টোরেজ আইসিটি কিন্তু লোন জিরোতে প্রবলেম রয়েছে এবং কোনো ফাইল রাইট হচ্ছে না। আর ফোনটি অন হলেও দেখুন ফোনটি কিন্তু লেখা আসছে সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড, পুরোপুরি কিন্তু অন হচ্ছে না। তো এমতো অবস্থায় আমি এই ফোনটিতে একটি কাজ করব, সেটি হচ্ছে এই স্টোরেজ আইসিটি অন্য একটি ফোনে লাগিয়ে তারপর কিন্তু সফটওয়্যারে কাজ করব। দেখুন আমি অলরেডি কিন্তু সফটওয়্যারে ফ্লাশ করে নিয়েছি এবং বিভিন্ন ধরনের অপারেশনগুলো সাকসেস করেছি। জাস্ট আমি অন্য একটি মাদারবোর্ডে স্টোরেজ আইসিটি লাগিয়ে তারপর করলাম। আর এবার আমি একটি আরএসএ রেজিস্টার লাগিয়ে নিব, একদম নতুন রেজিস্টার। তো এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আশা করি ফোনটি সম্পূর্ণ দেখুন কমপ্লিট। তো এই ফোনটি এখন একদম সচল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ফোন পাঠিয়েছেন চট্টগ্রাম হাটহাজারী থেকে আমাদের একজন টেকনিশিয়ান ভাই। আর এই ফোনটি মডেল হচ্ছে পোকো X3 Pro, আপনারা দেখতে পাচ্ছেন। চার্জিংয়ে লাগিয়ে কোনো রেসপন্স নেই। তো ফোনটি মূলত সিপিইউ রিবোলিং করা হয়েছিল। সিপিইউ রিবোলিং করার পর ফোনটি সম্ভবত লোগো এসে দাঁড়িয়ে থাকে এবং এক পর্যায়ে ফোনটি অফ হয়ে যায়। তো এই মুহূর্তে ফোনটি একদমই ডেড মোডে আছে। তো এ ধরনের সমস্যা আমরা অনেক সময়ই অনেক ধরনের সমস্যার সমাধান করে থাকি। বিশেষ করে পোকো X3 Pro প্রচুর পরিমাণে কাজ করেছি, আপনারা তো জানেন। আমার অসংখ্য ভিডিও রয়েছে। ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় পোকো X3 Pro। তো একটি কাজের বিভিন্ন কৌশল থাকে এবং একেক কাজ একেক রকম থাকে। তো দেখুন ফোনটি অলরেডি এর আগে খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি মাদারবোর্ডটি বের করে নিয়ে আসব। আর মাদারবোর্ডটি বের করার আগে দেখুন আমি সিম ট্রে কিন্তু এজেক্ট করতে পারছিলাম না। তো এই সিম ট্রেটি আসলে নতুন লাগানো হয়েছে এবং দেখুন অরিজিনাল একটি সিম ট্রে, আর এই সিম ট্রে হুবহুব দেখতে হলেও এই সিম ট্রেটি ঠিকমতো বের হয় না। এটি সাদা কালারের। তো যা হোক এই ফোনটির রিডিং আমি দেখে নেব আগে। তো এই ফোনটি আমি দেখতে পাচ্ছি আসলে রিডিং অন হওয়ার মতো নেই। তো প্রথমেই যেহেতু এই ফোনটিতে প্রসেসর রিবোলিং করা হয়েছে এবং খুব সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে, ফোনটির স্টিলের কোনো কাটিংও করা হয়নি। তো আইসিগুলো ভালো আছে কিনা এটি হচ্ছে দেখার বিষয়। আর স্টোরেজ আইসিটি আমি কভার করে নেব যেন এটি কোনো ধরনের হিট না লাগে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যখন এই পোকো X3 Pro প্রসেসরে কাজ করি, আমাদের এই প্রসেসরের কাজ করার সময় কিন্তু হিট লাগার কারণে অনেক সময় স্টোরেজ আইসি কিন্তু প্রবলেম হতে পারে। অবশ্যই আমরা কভার করে নেব, আ ভালো কিছু দিয়ে ঢেকে নেব যেন হিট লেগে আইসিটি নষ্ট না হয়। এই ফোনটির আমি র্যামটি প্রথমে রিমুভ করে নেব, যেহেতু এটি রিবোলিং করা হয়েছে এর আগে। আর রিবোলিং করা ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই আইসিগুলো খুব সহজেই কিন্তু রিমুভ করা যায়। মানে একবার রিবোলিং করা হলে সেই আইসিগুলো রিমুভ করতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না, মানে রিস্ক নেই। আপনি আইসিটি খুব সহজেই রিমুভ করতে পারবেন এবং সেটিকে ক্লিন করে রিবোলিং করে আবার ইনস্টল করতে পারবেন। তো যা হোক আমি কথা বাড়াবো না, আমি দেখে নিচ্ছি যে আইসিটি আসলে কোনো ধরনের ড্যামেজ আছে কিনা। তো আমি এখানে প্রসেসর এবং র্যাম উভয়টিই দেখছি। তো যদি কোনো ড্যামেজ না থাকে প্রথমে আমি এই দুটোকে রিভলভ করে আমি লাগিয়ে দেখব যে ফোনটি অন হয় কিনা। এবং মাদারবোর্ডটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের ড্যামেজ হয়নি। তো মাদারবোর্ডের প্রত্যেকটি বল সুন্দর আছে। আমি এগুলো ক্লিন করে নেব। ক্লিন হয়ে যাওয়ার পর আইসিটি রিবোলিং করে বসিয়ে দিব এবং ফোনটি অন হয় কিনা দেখব। ও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আইসিটি রিবোলিং করে লাগিয়েছিলেন, প্রথমে হয়তো লোগো এসেছিল, পরে ট্রাই করেছেন এবং এক পর্যায়ে আর অন হয়নি এবং ফোনটি হয়তো একাধিক হাতে কাজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে এবং কি ঠিক না হওয়ার কারণে একসময় ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। তো বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের টেকনিশিয়ান ভাইরা অনেকেই এই ফোনগুলো কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন। এই ফোনটিতে কাজ করার সময়
উনি নিজে ট্রাই করেছেন। তো এই ফোনটি নিয়ে উনি একটু সমস্যায় আছেন মনে হয়েছে। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যত দ্রুত সম্ভব কাজটি করে পাঠিয়ে দিতে। তো আমি চেষ্টা করছি এবং দেখুন মাদারবোর্ডটি একদম খুব সুন্দর ক্লিন রয়েছে, কোনো ড্যামেজ নেই এবং প্রসেসরটিও আমি রিবোলিং করে নিলাম। প্রসেসরেও কোনো ধরনের ড্যামেজ আমি কিন্তু পাইনি। এক কথায় রিবোলিং খুব পারফেক্টই ছিল। তারপরেও ফোনটি হয়তো অন হয়নি। এখানে একটি বড় কারণ রয়েছে। এই ধরনের ফোনের ক্ষেত্রে আমি খুব রিসেন্টলি আরেকটি ফোন পেয়েছি। যে ফোনটির স্টোরেজ আইসি প্রবলেম পেয়েছি। অনেক সময় লোগো এসে স্টাক হয়ে থাকে, মানে একদম অনেক সময় দাঁড়িয়ে থাকে ফার্স্ট লোগোতে। তো অনেক সময় এই ফোনগুলো কিন্তু হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় এবং স্টোরেজ আইসি যখন একটি লিমিট ক্রস করে, তো সেই সময় এগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেগুলোকে রিপার্টিশন করে অনেক সময় রিকভারি করা যায় এবং কোনো ফোন কিন্তু আর রিকভারি করা যায় না। এই ফোনগুলোর যখন স্টোরেজ আইসি একসময় ইউজ হতে হতে সেগুলোর লাইফ শেষ হয়ে যাবে, তখন কিন্তু ফোনগুলোকে আর নতুন করে রিপেয়ার করে অন করা সম্ভব হবে না। সেগুলো একসময় চেঞ্জ করতে হবে। যেহেতু ইউএফএস 3.1 আর আপডেট একটি ইউএফএস মোটামুটি, এগুলো খুব সচরাচর খারাপ হয় না। যতটা ইএমএমসি খারাপ হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ইএমএমসি প্রচুর পরিমাণে কিন্তু খারাপ হয়েছে। আর মোবাইল কোম্পানিগুলো এমনভাবে সবকিছু তৈরি করে যেন একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন কাজের প্রেশার তৈরি হয়। যেমন একসময় বোর্ড রিপেয়ারের কাজগুলো, ইএমএমসির পার্টিশনের প্রবলেম হওয়া, হেলথ রিপোর্ট প্রবলেম হওয়া, এই যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে আসে। তো যাই হোক, আমি ফোনটি কিন্তু অলরেডি রিবোলিং করে নিয়েছি এবং স্টোরেজ আইসি মনে হচ্ছে প্রবলেম। তো ফোনটি ৯-১০ রিডিং আসছে, মানে ১১০ এরকম রিডিং আসছে। তো যা হোক, এই যে রিডিংটি, এটি দেখেই মনে হচ্ছে যে আমার এই স্টোরেজ আইসিটি প্রবলেম রয়েছে এবং কি এই আইসিটি যদি ওপেন হয়ে থাকে বা এর কোনো হেলথে পার্টিশনে প্রবলেম হয়ে থাকে, তাহলেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। তো যেহেতু আমার কাছে ডিভাইস রয়েছে আইসিগুলো চেক করার মতো, তো আমি চেষ্টা করব যে প্রথমে আইসিটি চেক করতে এবং আইসির কন্ডিশন না দেখে আসলে কোনো কিছু বলা সম্ভব না। আইসিটি প্রথমে তো আমাকে রিমুভ করতে হবে এবং সেটি রিমুভ করার জন্য আমি একটু স্টিলের শেল কাটিং করে নিলাম পাশ থেকে, যেন খুব সেফলি আইসিটি রিমুভ করা যায়। এ ধরনের সমস্যা যখন আমরা কাজ করি, দেখা যায় একটি কাজ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে করতে হয়, বিভিন্ন কৌশল অবলম্বন করে করতে হয়। তো আমার এই স্টোরেজ আইসি কিন্তু আসলে রিমুভ করার কথা ছিল না। আমার এখন যে রিডিং দেখতে পাচ্ছি এবং কি ফোনের যে হিস্টোরি নিয়েছি, সেখান থেকে কিন্তু আমার বাধ্য হয়ে আমার স্টোরেজ আইসিতে কাজ করতে হচ্ছে। তো একটি বিষয় বলি আপনাদের, যখন আমরা এ ধরনের সিপিইউর কাজ করব, তখন অবশ্যই কিন্তু আমাদের এই স্টোরেজ আইসিটি কভার করে নেওয়া উচিত। কারণ হিট লেগে অনেক সময় আইসিগুলো ড্যামেজ হয়। আবার হিট লেগে অনেক সময় কিন্তু এই আইসিগুলোর বলগুলো ডাই হয়ে যায় এবং অনেক সময় আইসি একেবারে পুরো কানেকশনই পায় না, এরকমও হয়। তো বিভিন্ন ধরনের প্রবলেমই হতে পারে। তো টেম্পারেচার কতটুকু এপ্লাই করবেন সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্ব ভূমিকা পালন করে। তো এই ফোনটিতে আমি এই মুহূর্তে 220 টেম্পারেচার দিয়ে গ্লু কাট করে নিচ্ছি। খুবই সময় নিয়ে ধীরে ধীরে করছি। কারণ এর পাশে যে ক্যাপাসিটরগুলো রয়েছে এগুলো কিন্তু রিমুভ হলে অনেক বড় সমস্যা হয়ে যায়। তো যা হোক, আমি এবার আইসিটি রিমুভ করার জন্য প্রস্তুত করে নিলাম এবং ফাইনালি 380 ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্লাই করে আমি এই ফোনটির স্টোরেজ আইসিটি রিমুভ করব এবং দেখুন ব্লেডটি আমি ভিতরে প্রবেশ করা মাত্রই আইসিটি কিন্তু আলতোভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেল। এবার আমি হচ্ছে এই বলগুলো পরিষ্কার করে নেব
এবং মাদারবোর্ডটি ক্লিন করার পর আমি কিন্তু এই আইসিটি চেক করব। আর অনেক সময় কিন্তু এই ইউএফএস রিমুভ করতে গিয়েও কিন্তু ইউএফএসগুলো খারাপ হয়। আমি অনেক ফোন পেয়েছি এরকম যেগুলো সিপিইউ, ইউএফএস সবই রিভলভ করা হয়েছে, কিন্তু স্টোরেজ আইসিগুলো একসময় খারাপ পেয়েছি যে সেগুলো হয়তো খারাপ হয়ে গেছে। কারণ রিমুভ করার সময় অনেক অনেক গ্লু থাকে, প্রচুর হার্ড, সেগুলোর সাথে খুব ধীরে সুস্থে সময় নিয়ে রিমুভ করতে হয়। দেখুন, আমি স্টোরেজ আইসিটি চেক করে নিলাম এবং এতে লোন জিরোতে প্রবলেম রয়েছে, লোন জিরোর পার্টিশনে প্রবলেম, এবং সেই সাথে ফোনটি কিন্তু আমি কোনোভাবেই ফ্লাশ করতে পারিনি। মানে একটু ফাইল রাইট করতে গেলেই দেখা যাচ্ছে যে এরর আসছে, রাইট হচ্ছে না। তো এই ফোনটিতে আমি আগে দেখব যে ফোনটি রান করা যায় কিনা, যেহেতু একদমই ইউএসএসটি কানেক্ট পেত না মনে হচ্ছিল। তো আমি দেখি ফোনটি রান হয় কিনা, বা যেহেতু হিট দিয়ে অনেক সময় রিভলভ করলেও কিন্তু অনেক ফোনের স্টোরেজ আইসি দেখা যায় কাজ করে। তো অলরেডি পোকো লেখা কিন্তু চলে আসছে, এবং কি ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা অপেক্ষা করব। তো ফোনটির হিস্টোরি বলে যে এই ফোনটি কিন্তু একসময় কিন্তু লোগো এসে দাঁড়িয়ে থাকতো। তো আমি ওয়েট করছি এবং সেকেন্ড লোগো এখনও পাচ্ছি না। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে এই ধরনের ফোনের স্টোরেজ আইসি অনেক সময় আপনি যদি রিমুভ করে নতুন করে ইনস্টল করেন, ওহ শিট, দেখুন এই সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড লেখাটি আসছে। আর আমি যেহেতু পার্টিশনের প্রবলেম পেয়েছি, এটি আসাটা স্বাভাবিক, এবং সেখানে ফাইল কোনোভাবে রাইট হচ্ছিল না। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি একটি নতুন কৌশল অবলম্বন করব, আপনাদের সেটাও জানিয়ে রাখি। এটি হচ্ছে যে আমার নতুন সিপিইউ লাগানো একটি মাদারবোর্ড, এবং এটি রানিং একটি মাদারবোর্ড, কিন্তু আমি এই ফোনটিতে আমার ওই ফোনের স্টোরেজ আইসিটি লাগিয়ে তারপর কিন্তু সফটওয়্যারে কাজ করব। এর বিশেষ একটি কারণ রয়েছে, কারণ নতুন যে সিপিইউটি লাগিয়েছি এটি ফ্যাক্টরি আনলক, মানে বুটলোডার আনলক করাই আছে। তো এই ফোনটিতে আমি ইডিএল পারমিশনটি পাবো। তো আমার আসলে সেটি প্রয়োজন। তো যেহেতু আমার বক্সে এই ফোনটি কানেক্ট পাওয়ার পর আমি যখন ফাইল রাইট করতে যাচ্ছিলাম, ফাইলটি রাইট হচ্ছিল না। তো আমি চেষ্টা করব যে এই মাদারবোর্ডটিতে, মানে অন্য একটি প্রসেসরের সাথে আইসিটি অ্যাটাচ করে আমি ইডিএল মোডে কানেকশন করে ফ্লাশ করার, এবং ফ্লাশ কমপ্লিট হয়ে গেলে আমি আইসিটি আবার ট্রান্সফার করে আগের যে মাদারবোর্ডটি সেটির মধ্যে লাগিয়ে আমি কিন্তু ফোনটি অন করব। তো যা হোক, যেমন কথা বলছি তেমনি আমি কাজটি করার চেষ্টা করছি, এবং দেখব যে ইডিএল কানেকশন পাই কি না। সেই সাথে ইডিএল জাম্পারও কিন্তু আমি করে নিয়েছি। তো এই মাদারবোর্ডটি মূলত একদম ওকে একটি মাদারবোর্ড, যদিও এটি অন হওয়ার পর কিছু প্রবলেম করে। এটি টেস্টেড একটি মাদারবোর্ড, টেস্ট করার জন্য অনেক সময় কাজে আসে। তো আমি ফোনটি দেখতে পাচ্ছি যে ইডিএল কানেকশন পাচ্ছে না। তো ইউএসবিতে কোনো সমস্যা থাকতে পারে, আমি সেটিও চেক করব। দেখুন, একটি কাজ করা ফোনের ক্ষেত্রে আমাদের অনেক সময়ই অনেক সমস্যা পেতে হয়। এগুলো একেবারে তিক্ত হলেও সত্য কথা, যে একটি ফোন যখন অন্য হাতে কাজ করা অবস্থায় আসে সেই ফোনটিতে ছোট ছোট অনেক বিষয় ভুল থাকে। তো যাই হোক, আমি ইউএসবিটি ক্লিন করার পর ইউএসবি কানেকশন পেয়েছে, এবং কি অলরেডি কিন্তু আমি এটির সফটওয়্যার অ্যাক্সেস পেয়েছি, স্টোরেজ অ্যাক্সেস। তো সেখানে আমি অনেকগুলো কাজও করেছি, করে কিন্তু ফোনটির ফ্লাশিং কমপ্লিট করলাম। আর ইএনজি রোমে ফ্লাশ করেছি, কারণ হচ্ছে আমার যেন ফোনটিতে পরবর্তীতে আমি গ্লোবাল রোমে আসতে পারি বুটলোডার আনলক থাকা অবস্থায়। আমি এখন কিন্তু স্টোরেজ আইসিটি আবার আগের মাদারবোর্ডে লাগিয়ে দিলাম। লাগিয়ে আমি এই ফোনটিকে অন করব, এবং আগের যে মাদারবোর্ডটি, সেই মাদারবোর্ডটি কিন্তু আমার সিপিইউ, র্যাম এগুলো কিন্তু রিভলিং করাই হয়েছে অলরেডি। যেহেতু আইসিটি আমি বক্সে কানেক্ট করে ফ্লাশ করতে পারিনি, তো যে কারণে আমি ইউএসবির মাধ্যমে অন্য একটি মাদারবোর্ডে আইসি লাগিয়ে ইডিএল অ্যাক্সেস নিয়ে তারপরে কিন্তু কাজ করলাম। তো এটি একটি সিম্পল কৌশল হতে পারে কারো কাছে, আবার কারো কাছে কিন্তু অনেক জটিল বিষয় হতে পারে। এরকম কাজ অনেক আগেও করেছি, হয়তো শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। তো ভিডিওতে আসলে বিভিন্ন কিছু শেয়ার করা, বিভিন্ন ট্রিক্স, এবং এগুলো আপনারা চান, অনেকেই আশা করেন, বাট আসলে সময় স্বল্পতা এবং সবসময় সব কিছু হয়ে ওঠে না, মনে থাকে না।
তো দেখুন আমি অলরেডি চার্জে লাগিয়ে নিয়েছি এবং আশা করছি ফোনটি অন হবে, একটু সময় লাগবে। তো ফোনটিতে এমআই লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখুন ফোনটি কিন্তু এবার দেখি আমি সেকেন্ড লোগো আসে কিনা এবং অপেক্ষা করব। দেখুন এটি কিন্তু সেকেন্ড লোগোতে অ্যান্ড্রয়েড লেখা চলে আসছে এবং কি ওয়েট করব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা। আর এই ফোনটি কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করেও ফোনটি সম্পূর্ণ অন হয়নি। তো যে কারণে আমার মনে হচ্ছে যে এই ফোনটিতে আরও প্রবলেম রয়েছে, যেহেতু লোগো এসে দাঁড়িয়ে থাকতো। আমি এই ফোনটির ফাস্ট বুট মোডে আমি আবার ফ্লাশ করব। এটি হচ্ছে অফিসিয়াল একটি ফার্মওয়্যার দিয়ে আমি অন করার চেষ্টা করব। তো গ্লোবাল রুমে আমি অলরেডি কিন্তু ট্রান্সফার হয়েছি, এখন পোকো লেখা আসছে। এই ফোনের ক্ষেত্রে আসলে একটু সময় লেগেছে, ভিডিও জাস্ট স্কিপ করেছি কারণ একটি সফটওয়্যারে ফ্লাশ হতে বেশ সময় লাগে। আপনারা সেই পার্টটি কিন্তু আসলে দেখার কিছু নেই, যে কারণে আমি স্কিপ করেছি। আর অলরেডি যারা এগুলো কাজ করেন তারা তো জানেন সফটওয়্যারের বিষয়ে, বিশেষ করে যারা কাজ করেন। আমি যদিও সফটওয়্যারে খুব একটা ভালো কাজ করি এরকম না, সফটওয়্যারে কাজই করি না। আর যেহেতু প্রসেসর নিয়ে কাজ করি, প্রসেসরের কাজ করার সময় কিছু কিছু সফটওয়্যারের কাজ মাঝে মাঝে করতে হয়। তবে সফটওয়্যারের জটিল কোনো সমস্যা হলে অবশ্যই একজন সফটওয়্যার এক্সপার্টের কাছে সহযোগিতা নেবেন। এই বিষয়ে আসলে আমার অতটা নলেজ নেই। দেখুন এই ফোনটি অনেকক্ষণ অপেক্ষা করেও কিন্তু পোকো এসেই দাঁড়িয়েছিল। পরবর্তীতে আমি এই ফোনটি হার্ডওয়্যারটি চেক করলাম এবং একটি ক্যাপাসিটর মিসিং ছিল, সেটি লাগানোর পর ফোনটি কিন্তু সেকেন্ড বুটে ফোনটি এসেছে এবং ফোনটি আশা করি অন হবে। তো প্রত্যেকটি স্টেজ কিন্তু আসলে অনেক লম্বা ছিল এই ফোনটিতে, যা যা কাজ করলাম এবং ফোনটি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ আমি খুঁটিনাটি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আর এই ফোনটিতে শুধুমাত্র সিপিইউ রিবোলিং করা হয়েছিল। মানে একটি ডেড ফোন দেখা যায় ডেড হয়ে যাওয়ার পর সিপিইউ র্যাম রিবোলিং করলে ফোনগুলো অন হয়। জাস্ট সেই কাজটি করে যখন হয়নি তখন কিন্তু এই ফোনটি পাঠিয়েছে। আর পরবর্তী লেভেলের যে কাজগুলো এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। সবসময় শুধু রিবোলিং করলেই কিন্তু হয় না, অনেক কাজও করতে হয়। যাই হোক ফোনটি দেখুন একদম সম্পূর্ণ অন হতে যাচ্ছে, কিন্তু এই ফোনটি সম্পূর্ণ অন হবে না। কারণ এই ফোনটিতে আরএস এর রেজিস্টার চেঞ্জ করতে হবে। এই যে দেখুন একদম নতুন রেজিস্টার আমি লাগিয়ে তারপর এই ফোনটিকে সম্পূর্ণ অন করব। তো এই ধরনের কাজগুলো। আর আরএস এর রেজিস্টার কখন চেঞ্জ করতে হয়, বুট আইডি রেজিস্টার, আমরা তো অনেকেই জানি, যারা টেকনিশিয়ান রয়েছি তারা তো জানি। দেখুন এই ফোনটির কিন্তু নিচে এনভি ডাটা করাপ্টেড লেখাও চলে আসছে। এই ফোনটি এখন আমি রেজিস্টারটি চেঞ্জ করে দেব এবং কিছু সফটওয়্যারের কাজ থাকে সেগুলো করব, করে ফোনটি সম্পূর্ণ অন করব এবং ফোনটি কিন্তু একদম চলার মতো করে তারপর কিন্তু হ্যান্ড ওভার করতে হবে। যা হোক এই ফোনটি আমি চেষ্টা করছি, আসলে একটি কাজের অনেক সময় অনেক লং হয়ে যায়, তো ভিডিওটি একটু লম্বাই হয়ে যাচ্ছে, তারপরেও শেয়ার করছি আপনাদের সাথে। তো এই বুট আইডি রেজিস্টার বা এ ধরনের সিকিউরিটি রেজিস্টার যেগুলো, এগুলো কিন্তু অনেক সময় রিপ্লেস করতে হয় আহ, প্রয়োজনে। সফটওয়্যারে যখন আমরা একটি মেজর একটি কাজ করি তখন কিন্তু দেখা যায় এগুলো করতে হয়। তো এর ব্যবহার আপনারা না জেনে হুট করে করা এটি ঝুঁকিপূর্ণ এবং কি এর কিছু ইলিগ্যাল ব্যবহার করতে পারে কেউ, সেটি না করাটা একেবারেই উচিত হবে। এ ধরনের কাজ আমরা যখন করব অবশ্যই সতর্ক থাকব। তো যা হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফোনটির যেহেতু অফিসিয়াল একটি রোম দিয়েছি এবং কি ফোনটির রেজিস্টার চেঞ্জ করেছি এবং ফোনটি সম্পূর্ণ অন হয়েছে, আশা করি সম্পূর্ণ অন হয়ে যাবে। আর যে কারণে আমি কিন্তু একেবারে থার্মাল প্রোটেক্ট করে তারপর কিন্তু সম্পূর্ণ ফোনটি ফিটিং করব। থার্মাল পেস্ট দেওয়ার জন্য আমি এখানে প্রসেসরের উপরে একটু করে কেটে নেব, যেহেতু ফাইবার টেপ লাগিয়েছি। তো এই ফাইবার টেপের কারণে হিট যেহেতু ট্রান্সফার হতে পারে না, আমাকে একজন পরামর্শ দিয়েছিল যে একটু থার্মাল পেস্ট ব্যবহার করলে এই ফোনটির হিট ট্রান্সফার খুব ভালো হবে। যাই হোক ওনার কথাটি আমার মাথায় আছে, যে কারণে আমি কিন্তু এই কাজটি করি। আসলে দেখুন আমার একজন অডিয়েন্স যিনি আমার ভিডিও দেখেন তিনিও কিন্তু আমাকে অনেক পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন। এই বিষয়গুলো আমি ছোট মনে করি না, অনেক আম উল্লেখযোগ্য এই বিষয়গুলোই কিন্তু নিজের মধ্যে জমিয়ে জমিয়ে অনেক সময় আমরা কিন্তু অনেক ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারি।
তো যা হোক, এই যে দেখুন ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং এই ফোনটিতে আমি দেখতে পাচ্ছি ব্রাইটনেস খুবই কম রয়েছে এবং কি যেহেতু এই ফোনগুলো অন হওয়ার পর অনেক সময় আমরা কিন্তু যে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এগুলো কিন্তু কাজ করে না। এর কারণ হচ্ছে যে আমাদের লাইট তখন একদম কম থাকে। সেন্সরগুলো ফোনটি অন অফ করলেই সেন্সরগুলো কাজ করবে। এই একটি বিষয়, অনেক সময় আমরা যারা কাজ করি আমরা জানি যে ফিঙ্গারপ্রিন্ট ফোনটির পরে যখন অন হওয়ার পরে কানেক্ট করা হয় তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। অনেক কাস্টমার কিন্তু বলে যে ভাই আমার ফিঙ্গারটি কাজ করছে না। এইটুক প্রবলেমের জন্য অনেকে বাসা থেকে অনেক দূর থেকে আসেন। আসলে ফোনটি অন অফ করলেই কিন্তু সমাধান হয়ে যেত। এই ছোট্ট বিষয়গুলো অনেকে না জানার কারণে সেটি কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি জাইরোস্কোপ এবং বিভিন্ন ধরনের সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা সবকিছু চেক করছি এবং কি এই ফোনটিতে বেশ কিছু আরও প্রবলেম থাকে, যেমন প্লে প্রোটেক্ট আসে অনেক সময়। অনেকে এই প্রবলেমটি সফটওয়্যারে কাজ করার পরে অনেক সময় প্লে প্রোটেক্ট আসলে সেটিকে খুব সহজে কিন্তু প্রবলেমটি সলভ করা যায়। তো দেখুন আমি ক্যামেরাগুলো চেক করে নিচ্ছি এবং কি ক্যামেরা সব ঠিকঠাক রয়েছে। তো সব মিলিয়ে যে কাজগুলো আমরা পারি না, সে কাজগুলো আমাদের কাছে অবশ্যই কঠিন মনে হবে, এটি স্বাভাবিক। আর যে কাজগুলো আমরা পারবো বা চেষ্টা করি পারি, সে কাজগুলো কিন্তু আমাদেরকে পথ দেখাবে। মানে কি করতে হবে আপনাকে সেটি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। যা হোক, ভিডিওটি আসলে একেবারেই লেন্দি ছিল। আসলে কিছু করার নেই। সময়ও ছিল হাতে। ভিডিওটি একটু লম্বাই হয়ে গেছে। আশা করি সবাই ভিডিওটি দেখে ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন এবং এই ফোনের আমি Google আ বিভিন্ন অ্যাপস যেগুলো সেগুলো কিন্তু আপডেট করে দিচ্ছি। আশা করি ফোনটি খুব ভালোভাবে আবার ইউজ করতে পারবেন। তো যা হোক, আর কথা বাড়াবো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।